হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্ট বাংলা। তো আমরা এর আগের দিন এন্ডোমেমব্রেন সিস্টেম পড়ছিলাম। এন্ডোমেমব্রেন সিস্টেমে দুটো কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলিক্স এর ব্যাপারে আমরা অলরেডি পড়ে ফেলেছি। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা হচ্ছে গলগি বডিজ। তো আমরা দেখেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের হয়, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে আউটার মেমব্রেন আছে তার উপরে থাকে হচ্ছে রাইবোজোম। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি হয়, বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয় বা প্রোটিন সিনথেসিস হয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে কি হয়, সেখানে রাইবোজোম থাকে না তার বহির্গাত্রে বা আউটার মেমব্রেনের উপর, সেই জন্য সেটাকে স্মুথ বলে। আর তার মধ্যে বিভিন্ন লিপিড সংশ্লেষিত হয়। এই অবধি তো দেখেছিলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন বা লিপিড সংশ্লেষিত হচ্ছে সেগুলোকে আলটিমেটলি তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য এর পরে যে অর্গানেলিসটা আসে সেটা হচ্ছে গলগি বডিজ। গলগি বডিজের দুটো ফেজ আছে, একটা সিস ফেজ আর একটা ট্রান্স ফেজ। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন বা লিপিড সংশ্লেষিত হচ্ছে সেটা বিভিন্ন ভেসিকেলের মধ্যে করে আলটিমেটলি চলে যায় হচ্ছে গলগি বডিজের কাছে। গলগি বডিজের সিস ফেজে আসে। যদি সেটা প্রোটিন হয় তাহলে গলগি বডিজের মধ্যে সেই প্রোটিনগুলোর প্রপার ফোল্ডিং হয়, প্যাকেজিং হয়। তো যদি প্রপার ফোল্ডিং হয় তো তবেই সেই প্রোটিনটা ঠিকঠাক কাজ করতে পারবে, সেটা সক্রিয় হবে, অ্যাক্টিভ হবে, সেটা এনজাইম হোক কি অন্য অন্য যে কোনো জিনিস হোক। তো যদি প্রপার ফোল্ডিং হয়ে যায় তারপরে ওই গলগি বডিজ সেই প্রোটিনগুলোকে বা সেই লিপিডগুলোকে ঠিকঠাক মডিফিকেশন করে দেওয়ার পরে তারপর সেগুলোকে বিভিন্ন ভেসিকলস এর মধ্যে করে বা প্যাকেজিং বলতে পারো, প্যাকেটের একটা গোল গোল ভেসিকলসটাকে অ্যাজ আ প্যাকেজ বা প্যাকেট হিসেবে ধরতে পারো, তার মধ্যে করে যেখানে যেখানে সেটা যাওয়ার সেই দিকে ও পাঠিয়ে দেয়। এবার ধরো যদি প্রোটিনটা ঠিকঠাক ফোল্ডিং হলো না, তো সেক্ষেত্রে কি হবে, ওই প্রোটিনটা কোষের কোনো কাজে লাগবে না। তো ফলে সেই প্রোটিনটাকে নষ্টই করে ফেলতে হবে, কারণ সেটা যেহেতু প্রপার ফোল্ডিং হয়নি, সেটা অ্যাকচুয়াল কোনো কাজে লাগবে না। তো সেই জন্য তখন কি হয়, তখন গলগি বডিজ এই যে ভেসিকলস গুলোর মধ্যে করে এই প্রোটিনগুলোকে আলটিমেটলি লাইসোজোমে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এবার আমরা পড়বো এর পরের অর্গানেলিটা, যেটার নাম হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোম দেখো কি হয়, লাইসোজোম হচ্ছে একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড একটা থলির মতো বা স্যাকের মতো একটা অর্গানেলি হয়। এরকম দেখতে হয় অঙ্গাণুটা, একটা একক পর্দা থাকে এবং সেটা একটা থলির মতো বা স্যাকের মতো দেখতে হয়। আর এটা ইনিশিয়ালি তৈরি হয় ওই গলগি বস্তুর যে প্যাকেজিং হচ্ছে সেখান দিয়েই এটার ইনিশিয়াল শুরুটা এখান থেকে ওইভাবেই হয়, মানে উৎপন্ন এভাবেই হয়। তারপরে তারপরে এ কি কাজ করে সেটা হলো যে, এই ধরো বললাম যে প্রোটিনটা ঠিকঠাক ফোল্ডিং হয়নি, সেটা সেলের কোনো কাজে লাগবে না। বা ধরো এমনও যদি কোনো সেলের মধ্যে কোনো অন্য কোনো জিনিস থাকে, যেমন কোনো লিপিড থাকতে পারে বা কোনো কার্বোহাইড্রেট থাকতে পারে বা কোনো কোষীয় অঙ্গাণু কোনো কোনো ক্ষেত্রে যদি ঠিকঠাক কাজ না করে, তখন কি হয়, সেটাকে কোষের মধ্যে নষ্ট করে দেওয়াই শ্রেয়, কারণ সেটা কোনো কাজে লাগছে না। তো তখন সেটাকে লাইসোজোমে পাঠানো হয়। তো এই লাইসোজোমের মধ্যে কি হয়, লাইসোজোমের মধ্যে প্রচুর হাইড্রোলাইজিং এনজাইমস বা আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে, যেগুলোকে বলা হচ্ছে হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেটস ইত্যাদি। তো এগুলোর মেন ফাংশন হচ্ছে, এগুলো মেনলি মেটাবলাইজ করে বা পরিপাক করায় কার না, এই বিভিন্ন যে কার্বোহাইড্রেট বা শ্বেতসার বলো, প্রোটিন বলো, লিপিড বলো, নিউক্লিক অ্যাসিড বলো, যেগুলো আলটিমেটলি কোষের কোনো কাজে লাগছে না, সেগুলোকে মেটাবলাইজ করে দিতে। মেটাবলাইজ করা বা পরিপাক করা মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে দেওয়া। তো সেটা করার জন্য এই লাইসোজোমের উৎসেচক গুলো কাজে লাগে। আর এই যে বিভিন্ন উৎসেচক বা এনজাইমস গুলো আছে, এগুলো জেনারেলি অ্যাক্টিভ হওয়ার জন্য, কারণ এনজাইমস তো সবসময় অ্যাক্টিভ অবস্থায় থাকে না, তার অ্যাক্টিভ করার জন্য একটা পিএইচ লাগে। যেমন ধরো এই এনজাইমস গুলো সাধারণত অ্যাসিডিক পিএইচ বা আম্লিক পিএইচ এ সব থেকে বেশি অ্যাক্টিভ হয়। তো এগুলোকে যদি অ্যাক্টিভ অবস্থায় রাখতে হয় তাহলে লাইসোজোমের আভ্যন্তরীণ বা ভেতরের যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে অ্যাসিডিক হতে হবে। তো অবভিয়াসলি লাইসোজোমের ভেতরের এনভায়রনমেন্টটা একটু অ্যাসিডিকই হয়, যাতে এই যে এনজাইমস গুলো ওর মধ্যে থাকে, যে উৎসেচক গুলো হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেটস, সেগুলো যাতে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, আর এই দেখো কার্বোহাইড্রেটস যেমন কার্বোহাইড্রেটকে পরিপাক করাবে, প্রোটিয়েজ প্রোটিনকে মেটাবলাইজ করবে, লাইপেজ লিপিডকে মেটাবলাইজ করবে। তো এই বিভিন্ন মলিকিউলস গুলোর মেটাবলাইজেশন হয় হচ্ছে লাইসোজোমে। ঠিক আছে, লাইসোজোমের ব্যাপারে পড়লাম। আর লাইসোজোমকে যেটা বলে কোষে সেটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ বা লর্ড অফ ডিস্ট্রাকশন। সুইসাইড কখন বলে কোনো কিছুকে, যখন কোনো প্রাণী নিজেই নিজের ক্ষতি করছে, ঠিক আছে, তখন সেটাকে বলে হচ্ছে সুইসাইড করা। তো বুঝতেই পারছো যে কোষীয় কোনো মলিকিউলসকে, কোষের ভেতরকার কোনো একটা জিনিসকে যখন আমাকে নষ্ট করতে হবে, নিজেকেই নষ্ট করে কোষ, তাই তো। সেই জন্য লাইসোজোমকে বলে হচ্ছে সুইসাইডাল ব্যাগ, কারণ ও সেই কোষেরই কোনো একটা মলিকিউলসকে নষ্ট করে দিচ্ছে, তো সেই জন্য ওটাকে বলে হচ্ছে সুইসাইডাল ব্যাগ।
ঠিক আছে, লাইসোজোম পড়লাম। এরপর আমরা পড়বো হচ্ছে কোষ গহ্বরের ব্যাপারে। তো কোষ গহ্বর বা ভ্যাকুলস কি? প্রাণী কোষ হোক কি উদ্ভিদ কোষ হোক, প্রত্যেক কোষেরই মধ্যে সাইটোপ্লাজমে কিছু সিঙ্গেল মেমব্রেন বাউন্ড কিছু অংশ থাকে যেগুলোকে বলে হচ্ছে ভ্যাকুলস বা কোষ গহ্বর। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদ কোষের যে এই ভ্যাকুলস গুলো, সেগুলো উদ্ভিদ কোষের প্রায় 90% এরিয়া অকুপাই করে থাকে। তার মানে বুঝতেই পারছো ওগুলো কত বড় হয়। একটা কোষের 90% অংশ যদি জুড়ে একটা ভ্যাকুলস থাকে, তাহলে অলমোস্ট পুরো অংশটাই জুড়ে আছে হচ্ছে ভ্যাকুলস। কিন্তু এটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে এত বড় বড় সেল ভ্যাকুলস দেখতে পাওয়া যায় না। আচ্ছা, তো এটা তো বলেই দিলাম যে এই ভ্যাকুলস গুলো সিঙ্গেল মেমব্রেন বা একক পর্দাবৃত হয়। আর এগুলো এই যে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড হয়, সেই মেমব্রেনটাকে বলে হচ্ছে টোনোপ্লাস্ট, সেই পর্দাটাকে বলে হচ্ছে টোনোপ্লাস্ট। আর এই ভ্যাকুলস এর মধ্যে কি কি থাকে? থাকে হচ্ছে জল, রস, কিছু রেচন পদার্থ বা এক্সক্রিটরি বডিজ থাকে, এছাড়াও কিছু কোষের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, বর্জ্য পদার্থ বা যেগুলো কোষের কোনো কাজে লাগবে না, সেগুলো জেনারেলি থাকে হচ্ছে এই কোষ গহ্বরের মধ্যে। আর এই রস আর জলের মধ্যে ডিফারেন্স কি? রস হচ্ছে যে যখন জলের মধ্যে কিছু অণু বা কিছু মলিকিউলস থাকে, তখন সেগুলো আর জল না, তখন সেগুলোকে বলে হচ্ছে রস বা স্যাপ। ঠিক আছে। আর এই টোনোপ্লাস্টের মধ্যে দিয়ে একটা কাজ হয়, সেটাকে বলা যেতে পারে যে এই টোনোপ্লাস্টের মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, মানে ঘনত্বের অবক্রমের বিপক্ষে, মানে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে কি হয়, কিছু কিছু আয়ন্স বা কিছু কিছু মলিকিউলস এই সেল ভ্যাকুলের মধ্যে আসে। ঠিক আছে, অনেক রকমের আয়ন্স এই সেল ভ্যাকুলস এর মধ্যে আসে। কিভাবে আসে না, টোনোপ্লাস্টের থ্রু দিয়ে আসছে। আর সেটা কিভাবে আসছে না, ঘনত্বের অবক্রমের বিপক্ষে বা কনসেন্ট্রেশনের এগেনস্টে আসছে, কনসেন্ট্রেশন যে গ্রেডিয়েন্ট আছে তার এগেনস্টে আসছে। এর জন্য কি হয় বুঝতেই পারছো, সাইটোপ্লাজম থেকে যদি কিছু মলিকিউলস বা কিছু আয়ন্স যদি সেল ভ্যাকুলস এর মধ্যে ঢুকে যায়, তাহলে তার মধ্যে আলটিমেটলি এই মলিকিউলস বা আয়ন্স এর ঘনত্ব অনেক বেড়ে যাবে সাইটোপ্লাজমের তুলনায়, তাই না? তো সেই জন্য কি হয়, এই ভ্যাকুলস এর মধ্যে এই এই সব আয়ন্স বা মলিকিউলস এর ঘনত্ব অনেক বেশি হয় সাইটোপ্লাজমের তুলনায়। আচ্ছা, এবার এটা তো গেল হচ্ছে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের যে বিভিন্ন ভ্যাকুলস হয় সেগুলোর ব্যাপারে। এবার আমরা কিছু প্রোক্যারিওটিক কোষের ভ্যাকুলস গুলো কয়েকটা থাকে তাদের মধ্যে ভ্যাকুলস, সেটার ব্যাপারে একটু দেখি। যেমন ধরো অ্যামিবা। তো অ্যামিবার মধ্যে কি হয়, অ্যামিবার মধ্যে দু রকমের ভ্যাকুলস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুল আর একটা হচ্ছে ফুড ভ্যাকুল। তো এই কন্ট্রাকটাইল ভ্যাকুলের কাজ কি? মেনলি কন্ট্রাকটাইল ভ্যাকুল হচ্ছে অ্যামিবা যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকে যেখানে ধরো অনেক বেশি জল এই অ্যামিবার মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, তো এই এক্সেস জলটা যেটা অ্যামিবার মধ্যে ঢুকছে সেটাকে বাইরে বার করে দেওয়ার জন্য এই কন্ট্রাকটাইল ভ্যাকুল হেল্প করে, বা অনেক সময় ওই এক্সেস জলটাকে ও টেনেও নেয়, ওই কন্ট্রাকটাইল ভ্যাকুলের মধ্যে চলে যায়। এতে সুবিধা যেটা হয়, যদি অ্যামিবা কোনো একটা হাইপোটনিক সলিউশন মানে মধ্যে থাকে, হাইপোটনিক একটা সিচুয়েশন, হাইপোটনিক মানে কোষের তুলনায় যদি তার বাইরের এনভায়রনমেন্টে কম সংখ্যক অণু থাকে, অণু বা মলিকিউলস এর সংখ্যা যদি কম থাকে, বা সলিউট যেটাকে বলে সেটা যদি কম থাকে বাইরের এনভায়রনমেন্টে, তখন সেটাকে বলা হচ্ছে হাইপোটনিক। তো মলিকিউলস বা সলিউট যদি বেশি থাকে, তার মানে সলভেন্ট বেশি থাকবে, অর্থাৎ জল বেশি থাকবে। তো জল যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই জল, এক্সেস জল যেটা আছে সেটা অ্যামিবার মধ্যে ঢুকে যেতে চেষ্টা করবে। এবার বেশি এক্সেস জল যদি অ্যামিবার মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে কি অসুবিধা হবে, অ্যামিবার বাইরের সেলটা ফেটে যেতে পারে, অ্যামিবার সেলটা প্লাজমোলাইজড হয়ে যেতে পারে। তো এই সব জিনিসগুলো থেকে বাঁচাতে এই কন্ট্রাকটাইল ভ্যাকুলটা হেল্প করে, যাতে ওই এক্সেস জলটা ও টেনে নিয়ে বাইরে বার করে দিতে পারে। বুঝতে পারছো? তো এই এটা বড় হেল্প করে অ্যামিবাকে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ফুড ভ্যাকুল। তো এই ফুড ভ্যাকুল কিসে হেল্প করে, এই অ্যামিবা যখন খাবার গ্রহণ করে, সে খাবারটাকে এক্সেস না, নর্মাল খাবারটাকেই এরা এই ফুড ভ্যাকুল নেয়, এবং ফুড ভ্যাকুলের মধ্যে ওই খাবারটার মেটাবলিজম হয় বা পরিপাক হয়। ঠিক আছে, ফুডকে পরিপাক করতে বা মানে হজম করতে হেল্প করে হচ্ছে ফুড ভ্যাকুল গুলো, যেগুলো অ্যামিবার মধ্যে থাকে। ঠিক আছে, ভ্যাকুলস এর ব্যাপারেও জানলাম। এরপর আমরা দেখব একটা ইন্টারেস্টিং কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলের ব্যাপারে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কোষের একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে। আমরা যে সবাই বেঁচে আছি, কাজ করছি, সবকিছু এই মাইটোকন্ড্রিয়ার জন্যই হচ্ছে। কেন বলছি, কারণ মাইটোকন্ড্রিয়া আমাদেরকে বা যে কোনো প্রাণীকে কি দেয় না, পাওয়ার দিচ্ছে। পাওয়ার মানে ধরো আমরা খাবার খেলাম, খাবার আমরা কেন খাই, খাবার খাই যাতে আমাদের
এনার্জি আসে, তাই তো? এনার্জির জন্যই আমরা খাবার খাই। আমরা যদি 2-3 দিন খাবার না খাই তাহলে আমরা কি এনার্জি নিয়ে কাজ করতে পারবো? তা তো নয়। তো এবার এই যে খাবারটা খেলাম, তারপর সেটা যে আমাদের এনার্জি দিল, তো এই এনার্জিটা তো কোথাও একটা তৈরি হতে হবে, তবেই তো সেই এনার্জিটা আমরা পাবো। আর সেই এনার্জিটা কি ফর্মে তৈরি হয়? এটিপির ফর্মে তৈরি হয়। তো এই এটিপিটা কোথায় তৈরি হয়? এটিপিটা তৈরি হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তার মানে বুঝতেই পারছো, আমরা যা খাচ্ছি, আমরা হাঁটছি, চলছি, যাই কাজ করছি, তার জন্য যে এনার্জিটা দরকার, যে এটিপিটা দরকার, সেটা আলটিমেটলি তৈরি করছে মাইটোকন্ড্রিয়া। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলে না, পাওয়ার হাউস বলে। ঠিক আছে, এবার দেখি মাইটোকন্ড্রিয়া, সেটা তো দেখলাম, এবার দেখি মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আরো ডিটেলসে জানবো। তো মাইটোকন্ড্রিয়াকে কখন মানে কিভাবে যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি, তো মাইটোকন্ড্রিয়াকে আমরা এমনি এমনি খালি চোখে মানে এমনি ভাবে দেখতে পাবো না, খালি চোখে তো নয়, বাট এমনিও দেখতে পাবো না মাইক্রোস্কোপের আন্ডারেও। তো তার জন্য কি হয়, এটাকে বিশেষভাবে রঞ্জিত করা হয়, মানে স্টেন হলে পার্টিকুলারলি তবেই আমরা মাইটোকন্ড্রিয়াকে ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখতে পারবো। আচ্ছা, আর এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বিভিন্ন কোষে বিভিন্ন হয়, অর্থাৎ যে যে অংশটাতে মানে যে আমাদের শরীরের যে অংশে আমরা বেশি কাজ করি সেখানকার কোষে অনেক বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। যেমন ধরো মাসেলস, হ্যাঁ, মাসেল সেলসে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ আলটিমেটলি আমরা মাসেল মুভ করি, হাঁটছি, চলছি, কথা বলছি, পড়াশোনা করছি, লিখছি, যাই করছি না কেন মাসেলস এর মুভমেন্ট অনেক বেশি হয়। তো সেই জন্য মাসেল সেলসে মাইটোকন্ড্রিয়ার অ্যামাউন্ট অনেক বেশি থাকে। ঠিক আছে, এটাও দেখলাম। তো এবার আসি মাইটোকন্ড্রিয়ার শেপটা কিরকম হয়, সেটা স্ট্রাকচারটা, আকৃতিটা কিরকম হয়। দেখতেই পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার আকার অনেকটা একটা সসেজ বা একটা ডিশের মতো শেপের বা একটা বেলনের মতো শেপের হয়। ঠিক আছে, হুম। আর এর ডায়ামিটার যদি জানতে চাও বা ব্যাস যদি জানতে চাও, এর ব্যাস হয় হচ্ছে 0.2 ওই রকম টাইপেরই, টু 1 মাইক্রোমিটার এর ডায়ামিটার বা ব্যাস হয়। আর এর লেন্থ হয় হচ্ছে 1 থেকে 4.1 মাইক্রোমিটার অব্দি, খুবই ছোট, বুঝতেই পারছো মাইক্রোমিটার। আর এবার মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারে যদি আসি, তো মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারে কি থাকে? মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারে যেটা থাকে সেটা হচ্ছে যে এটার একটা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, মানে দ্বিপর্দাবৃত একটা গঠন হয়, দুটো পর্দা থাকে। ঠিক আছে, সেই দুটো পর্দাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন, মানে বহিঃপর্দা আর অন্তঃপর্দা। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহিঃপর্দা আর এর ভেতরে থাকে হচ্ছে অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। এইবার এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার ভেতরে যে একটা গাঢ় পদার্থ থাকে, যেটা সমসত্ব গাঢ় একটা পদার্থ থাকে, সেই পদার্থটাকে বলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এই যে এইখানটা, মানে এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দার ভেতরে এই যে অংশটায়, এইখানে যে গাঢ় একটা তরল, অলমোস্ট তরল একটা পদার্থ থাকে, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। ঠিক আছে, আর এগুলো, আর এই বহিঃপর্দাটা কি করে, যে এই মাইটোকন্ড্রিয়ার বাইরে এটার সীমানাটা রচন করে হচ্ছে এই আউটার মেমব্রেন, মানে এটার কতটা বাইরে পেরিমিটারটা দেয় হচ্ছে আউটার মেমব্রেন। ঠিক আছে, আর কি হয়, এই যে অন্তঃপর্দা যেটা আছে, ইনার মেমব্রেন যেটা আছে, সেইটা এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়। দেখতে পাচ্ছ এই অন্তঃপর্দাটা ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে গেছে, এখানে ভালো বোঝা যাচ্ছে, এরকম ভাঁজ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই ভাঁজ হয়ে হয়ে একটা আঙুলের মতো একটা প্রবর্ধক একটা অংশ তৈরি করে, যেগুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। এইগুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, এখানে দেখো ভালো বোঝাচ্ছে, এটাকে বলে হচ্ছে ক্রিস্টি। এর আগের স্ট্রাকচারটা এই যে, হ্যাঁ, এইগুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, যে ভেতরে এরকম ভাঁজ হয়ে ঢুকে গেছে, এগুলোকে বলে হচ্ছে ক্রিস্টি। আর এইটাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এটাকে হচ্ছে বহিঃপর্দা, তার ভেতরে পর্দাটা দেখো অন্তঃপর্দা। ঠিক আছে, বা ইনার মেমব্রেন। আচ্ছা, এবার এটা হলো, আর এটা কি করে, এই ক্রিস্টি একটা জিনিস হেল্প করে, সেটা বুঝতেই পারছো, যে দেখো এটা যেহেতু এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকছে, দেখতে পাচ্ছ, এই শুধু যদি এটা নর্মাল থাকতো তাহলে এইটুকুনি জায়গায় খালি অন্তঃপর্দা হতো, কিন্তু যেহেতু এটা এরকম ভেতর দিকে ভাঁজ হয়ে যাচ্ছে, তো এটা সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করছে, মানে এটার কি ইনক্রিজ করছে না, ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে ইনক্রিজ করে দিচ্ছে। তো এই ক্রিস্টিতে থাকে হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস, আর দুটো পর্দাতেই থাকে, ভেতরের ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন দুটো পর্দাতেই কিছু এনজাইমস থাকে। খুব ইম্পর্টেন্ট কিছু এনজাইমস থাকে এই পর্দাগুলোতে, যেগুলো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটাতে হেল্প করে। এবার আসছি, তোমাদের দেখবে এনসিইআরটি এর বইতে একটা কথা লেখা আছে, মাইটোকন্ড্রিয়া হলো সবাত শ্বসনের স্থান। এবার এই সবাত শ্বসনটা কি জিনিস, এরপরে তোমরা ফার্দার পড়বে, কিন্তু আমি ছোট করে গল্পের মতো বলে দিই তোমাদেরকে সবাত শ্বসন কি জিনিস।
আচ্ছা, আমরা যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে সেই খাবারটা আমাদের দেহে এনার্জি তৈরি করছে, যেটা হচ্ছে এটিপি। তো এই যে খাবার খাচ্ছি সেখান থেকে যে এটিপি তৈরি হচ্ছে, এটার একটা প্রসেস থাকে। হ্যাঁ, সেই প্রসেসটাকে বলে হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। এবার ধরো আমি খেয়েছি হচ্ছে চিনি খেয়েছি বা পায়েস খেয়েছি ধরো, তো সেটার মাধ্যমে আমরা কি ইনটেক করেছি, কার্বোহাইড্রেট ইনটেক করেছি বা গ্লুকোজ নিয়েছি ধরো। তো সেটা তো একটা কমপ্লেক্স ফর্মে আসে, তারপর সেটা আমাদের মুখে বা আমাদের পাকস্থলীতে বিভিন্ন জায়গায় সেগুলোকে ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এবার সেই গ্লুকোজটা তো তৈরি হয়ে গেল, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে সিম্পল কার্বোহাইড্রেট তো তৈরি হয়ে গেল, কিন্তু সেই সিম্পল কার্বোহাইড্রেটটাকে আরো ভাঙতে হবে যাতে সেটা এটিপি আলটিমেটলি তৈরি করে। তো গ্লুকোজ ফর্মে চলে এসছে, আমরা কমপ্লেক্স ফর্মে খেয়েছিলাম, সেটা সিম্পল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট ফর্ম, গ্লুকোজ তো তৈরি হয়ে গেছে। সেগুলো আমাদের মুখেও কিছু মুখগহ্বরের মধ্যেও কিছু কিছু এনজাইমস থাকে, সেগুলোর দ্বারাও হয়, এছাড়াও পাকস্থলীতেও হয়। তো সেটা তো তৈরি হলো। তো তারপরে কি হচ্ছে, গ্লুকোজটা থেকে কতগুলো প্রসেসে আলটিমেটলি এটিপিটা তৈরি হয়। তো ফার্স্টে যেটা তৈরি হয় সেইটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যেটার প্রসেসটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা একটা অ্যানঅ্যারোবিক প্রসেস। আচ্ছা, আগে অ্যানঅ্যারোবিক আর অ্যারোবিকটা বলে নিই। অ্যানঅ্যারোবিক হচ্ছে অবাত, আর অ্যারোবিক হচ্ছে সবাত। তো এটাকে কিভাবে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যদি অক্সিজেনের প্রেজেন্সে এই গ্লুকোজ থেকে ভেঙে যে এটিপিটা তৈরি হচ্ছে বা অন্যান্য জিনিস যেগুলো তৈরি হচ্ছে, সেটা যদি অক্সিজেনের প্রেজেন্সে হয়, তবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সবাত শ্বসন, বা সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। আর যদি সেটা অক্সিজেনের প্রেজেন্সে না হয়, অ্যাবসেন্সে হয়, তখন সেটাকে আমরা বলি অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে বুঝতে পারলে কিভাবে দুটো ভাগে ভাগ করছি। অক্সিজেনের প্রেজেন্সে যেটা হচ্ছে সেটা সবাত শ্বসন, আর অক্সিজেনের অ্যাবসেন্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন, আর একটা এরোবিক রেসপিরেশন। এবার গ্লুকোজের থেকে ভেঙে ফার্স্টে তৈরি হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এই প্রসেসটাকে বলে হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এখানে দুটো এটিপি তৈরি হয়। এই প্রসেসটা সাইটোপ্লাজমে হয়, এটা একটা অ্যানারোবিক প্রসেস বা অবাত শ্বসন হচ্ছে। তারপরে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় হচ্ছে, মানে পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি এটিপি তে পৌঁছানোর জন্য আরো মাঝখানে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ক্রেব সাইকেল আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে ক্রেব সাইকেল বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বা যেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে, এই দুটো প্রসেস কিন্তু ইন প্রেজেন্স অফ অক্সিজেন হচ্ছে, সেই জন্য এটাকে সবাত বা এরোবিক বলছি। এই দুটো প্রসেস হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ঠিক আছে, মানে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল, সেই পাইরুভিক অ্যাসিডটা আলটিমেটলি চলে আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং অক্সিজেনের প্রেজেন্সে আলটিমেটলি সেখান থেকে তৈরি হচ্ছে এটিপি। ঠিক আছে, তো এই যেহেতু এই অ্যারোবিক যে রেসপিরেশন বা সবাত যে শ্বসনটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, সেই জন্যই দেখবে তোমার বই লেখা আছে যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সবাত শ্বসনের স্থান। এটা তো গেল হচ্ছে সবাত শ্বসন। এছাড়া আরেকটা টাইপের শ্বসন বা রেসপিরেশন হয়, যেটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। সেটা তোমরা পরের ক্লাসেই পড়বে। সেটার প্রসেস হচ্ছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন হচ্ছে, আর সেটার প্রসেসটা হচ্ছে মেনলি ফার্মেন্টেশন। আর সেখানে দু রকমের জিনিস তৈরি হয়, যদি অ্যানিমালস হয় তাহলে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আর যদি ইস্ট হয় তাহলে সেক্ষেত্রে ইথানল তৈরি হয়। অনেক সময় আমাদের দেহেও এই অ্যানারোবিক রেসপিরেশন হতে পারে। দেখবে যদি তোমরা হঠাৎ করে একদিন ইচ্ছা হয় যে অনেকটা দৌড়বো বা অনেকটা এক্সারসাইজ করবো, তাহলে দেখবে তোমাদের মাসেলস গুলোতে ব্যথা হয়। অ্যাকচুয়ালি ওখানে কি হয়, এই ফার্মে মানে ওখানে তোমরা একটু বেশি এক্সারসাইজ করে ফেলেছো, হয়তো ওই অতটা এক্সারসাইজ করাতে ওই ওখানকার মাসেল বা ওখানকার কোষগুলো হ্যাবিচুয়েটেড না, কারণ তুমি রোজ করো না, হঠাৎ একদিন করেছো বা এক্সট্রা করে ফেলেছো যতটা রোজ করো তার থেকে। তো কি হয়, ওখানে এই ফার্মেন্টেশন হয়, মানে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন হয়, মানে যেখানে অক্সিজেন পাচ্ছে না, এতটা এক্সেসিভ তুমি এক্সারসাইজ করে ফেলেছো। তো তখন কি হয়, এই ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় আমাদের মাসেলসে, এবং সেইগুলো প্রডিউস হয় এই ফার্মেন্টেশন বা অ্যানারোবিক রেসপিরেশন হয় বলেই আমাদের হাতে বা ওই ওই জায়গার মাসেলগুলোতে ব্যথা হয়, কারণ আমরা এক্সেসিভ এক্সারসাইজ করে ফেলেছি। ওই জায়গাটা কি হচ্ছে, ওখানে তখন অবাত শ্বসন হচ্ছে বা অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে। কিন্তু সবাত শ্বসন যেটা হয়, যেটা আমাদের রোজ সব সময় হচ্ছে, সেটা কিন্তু হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কোথায় হচ্ছে না, এই যে এই ক্রিস্টির গায়ে কিছু গঠন আছে, অক্সিজেন বলে কিছু গঠন আছে, F0 পার্টিকেল, F1 পার্টিকেল, এই ক্রিস্টির এই অক্সিজেনটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এর মধ্যে কিছু উৎসেচক থাকে যেগুলো আলটিমেটলি ওই এটিপিটা তৈরি করে। ঠিক আছে, সেই এটিপির তৈরির জায়গাটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। তো আলটিমেটলি আমরা খাবার খাওয়ার পরে যা এনার্জি পাচ্ছি সব তৈরি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায়। তো সেই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলে হচ্ছে আমাদের পাওয়ার হাউস। ওকে, আচ্ছা, এ তো গেল হচ্ছে পাওয়ার তৈরির ব্যাপার, এটিপি তৈরির ব্যাপারটা বুঝলাম।
আর কি থাকে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে এছাড়াও থাকে একটা চক্রাকার ডিএনএ অণু থাকে। হ্যাঁ, দেখি এখানে ছবি আছে কিনা। হ্যাঁ, চক্রাকার ডিএনএ অণু থাকে। তো এই ডিএনএটা হচ্ছে, এমনিতে তো আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে একটা ডিএনএ থাকে, সেটার থেকে আলাদা, এটা আলাদা থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। আর কিছু আরএনএ অণুও থাকে বা আরএনএ মলিকিউলসও থাকে, আর থাকে হচ্ছে রাইবোজোম। হ্যাঁ, যেগুলো বিভিন্ন প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার রাইবোজোম। এছাড়াও কিছু প্রোটিন সংশ্লেষকারী প্রয়োজনীয় উপাদানও থাকে, কিছু মলিকিউলস থাকে, কিছু এনজাইমস থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমটা থাকে, যেটা সেলের রাইবোজোম না, আলাদা, সেটা তো আছেই, সেলের মধ্যে যে রাইবোজোম থাকা সেটা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার মেমব্রেনে যেগুলো থাকে সেগুলোও আছে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আর রাইবোজোম থাকে, আর এই রাইবোজোম গুলো হচ্ছে 70S টাইপের রাইবোজোম। এটার একটা কারণ আছে, এটার একটা গল্প আছে। কারণ বলা হয় যে এই মাইটোকন্ড্রিয়াটা অ্যাকচুয়ালি আগে, অনেক আগে, একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাকটেরিয়া ছিল, যেটা আলটিমেটলি কোনোভাবে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢুকে যায় এবং সেলের মধ্যে ঢুকে গিয়ে একটা কোষীয় অঙ্গাণু তৈরি হয়, ঠিক আছে। তো এই জন্যই এই মাইটোকন্ড্রিয়া গুলো, যেহেতু একটা ইটসেলফ একটা ব্যাকটেরিয়া ছিল নিজের, তো তার ভেতরে যে ডিএনএটা থাকবে সেটা বুঝতেই পারছো, সেটা প্রোক্যারিওটিক টাইপের ডিএনএ হবে। সেই জন্য এই ডিএনএটা হচ্ছে 70S টাইপের ডিএনএ। যে কিন্তু ইউক্যারিওটিক কোষে কিন্তু 70S টাইপের ডিএনএ থাকে না, থাকে হচ্ছে 80S টাইপের ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70S থাকে, আর সেগুলো আকারেও ছোট হয় 80S এর তুলনায়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকছে? অনেক কিছু থাকছে। একটা আউটার মেমব্রেন থাকছে, একটা ইনার মেমব্রেন থাকছে, মানে বহিঃপর্দা থাকছে, অন্তঃপর্দা থাকছে, থাকছে ডিএনএ, রাইবোজোম, আর অনেক এটিপি তৈরির জন্য যা যা দরকার সেই এনজাইমস গুলো থাকছে। ক্রেবস সাইকেল হয় এর মধ্যে, সেই সব এনজাইমস গুলোও থাকছে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আলটিমেটলি তৈরি হচ্ছে আমাদের এটিপি বা এনার্জি, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলে হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। চলো মাইটোকন্ড্রিয়া, আরেকটা কথা বলতে হবে যে মাইটোকন্ড্রিয়া যখন বিভাজন হয়, যখন সেল ডিভিশন হয়, তখন তো প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু দুটো দুটো করে তৈরি হয়, কারণ একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হবে, তো সেই কোষের মধ্যে যা যা অঙ্গাণুগুলো আছে সেগুলো তো ওই কোষের মধ্যেও যেতে হবে, নতুন কোষটা, অপত্য কোষের মধ্যে। তো সেই জন্য মাইটোকন্ড্রিয়া যখন ডিভিশন হয়, তখন মাইটোকন্ড্রিয়া একটা স্পেশাল একটা প্রসেসে ডিভিশন হয়, যেটাকে বলে দ্বিবিভাজন বা ফিশন। দেখো এখানে একটা মাইটোকন্ড্রিয়া থেকে ভেঙে দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে। এর ভেতরে অনেক রকম মেকানিজম আছে যেগুলো তোমাদের এই মুহূর্তে দরকার নেই। তো ফিশন পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়। আচ্ছা, এরপরে আমরা আসছি আরেকটা ইন্টারেস্টিং অর্গানেলিতে, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। আর উদ্ভিদ কোষে কি থাকে না? উদ্ভিদ কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি প্লাস্টিডে। তো প্লাস্টিডে কি হয়? উদ্ভিদ কোষে এবং ইউগ্লিনয়েডেও প্লাস্টিড দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার এই প্লাস্টিড গুলো অনেক রকম টাইপের হয়, 3 রকম টাইপের হয়: ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। এবার ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোষের। এই কারণে, কারণ উদ্ভিদে যে উদ্ভিদ তো আমরা জানি যে উদ্ভিদ নিজেই নিজের খাবার তৈরি করতে পারে, উদ্ভিদ বাইরে থেকে খাবার গ্রহণ করে না। তো কিভাবে নিজের খাবার তৈরি করে? না, সানলাইটের থ্রু দিয়ে, তাই তো। সানলাইট ওরা অ্যাবজর্ব করে, করে সেখান থেকে সেই সানলাইটকে সেটাকে ওরা কেমিক্যাল এনার্জিতে, ওরা মানে লাইট এনার্জিকে ওরা কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। তবেই তাদের দেহে তবেই খাবার উৎপন্ন হয়। জলকে ইউটিলাইজ করে আর সানলাইটকে ইউটিলাইজ করে ওরা ওখান থেকে গ্লুকোজ তৈরি করে কোষে, উদ্ভিদ কোষে, ঠিক আছে। তো সেই যে জিনিসটা হচ্ছে, এই যে প্রসেসটা হচ্ছে, জলকে ভেঙে সানলাইট নিয়ে খাবার যে তৈরি করছে উদ্ভিদ, সেটা সবকিছু হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে, মানে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট বলে যে অঙ্গাণুটা থাকে উদ্ভিদের, তার মধ্যে হয়। হ্যাঁ, কারণ তার মধ্যে ক্লোরোফিল বলে একটা রঞ্জক পদার্থ থাকে, যেটা কালার হয় হচ্ছে গ্রিন কালারের হয়। তো এবং ক্যারোটিনয়েড বলেও আরেকটাও রঞ্জক পদার্থ থাকে। এই ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড হেল্প করে হচ্ছে ওই লাইট যেটা এসে পড়ছে, ফোটন কণা, সেই ফোটন কণাটাকে ক্যাপচার করতে হেল্প করে। ক্যাপচার করতে হবে আগে আমাদের লাইটটাকে, তবে তো সেটাকে আমি লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে চেঞ্জ করব, আমি না, উদ্ভিদ করছে। তো যাই হোক, সেইটা করার জন্য হেল্প করে হচ্ছে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ, যেটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে, ঠিক আছে। এটা তো হলো ক্লোরোপ্লাস্ট। আরো 2 রকম টাইপের প্লাস্টিড দেখা যায়, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু রঞ্জক পদার্থ থাকে, ক্যারোটিনয়েড রঞ্জক, যেগুলো হচ্ছে যেমন ধরো ক্যারোটিন, জ্যান্থোফিল, এটসেট্রা। এই ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলোর না কিছু কালার্স থাকে। যেমন ধরো ক্যারোটিনটা জেনারেলি একটু অরেঞ্জিশ, ইয়েলো অরেঞ্জিশ টাইপের কালারের হয়।
হ্যাঁ, তো এই যে বা লালচেও হতে পারে। তো এই যে কালারগুলো থাকে, এই কালারগুলো থাকে বলেই উদ্ভিদ দেহে যে ফল তৈরি হয় বা যে ফুল তৈরি হয় তাতে যে বিভিন্ন রং হয়, হলুদ, কমলা, লাল, সেই কালারগুলো দেয় কারা? এই ক্রোমোপ্লাস্টের মধ্যেই যে রঞ্জক পদার্থ থাকে বা কালার পিগমেন্টস যেগুলো থাকে সেগুলোই হেল্প করে হচ্ছে এই ফুল, ফল ইত্যাদিকে রং দেওয়ার জন্য। ঠিক আছে, এ তো গেল ক্রোমোপ্লাস্টের ব্যাপারে। এরপর পড়বো হচ্ছে লিউকোপ্লাস্টের ব্যাপারে। তো লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্টের মধ্যে জেনারেলি আর এগুলো জেনারেলি কালারলেস হয় লিউকোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্ট তো গ্রিন কালারের হয়, ক্লোরোফিল রঞ্জক থাকে। ক্রোমোপ্লাস্ট ডিফারেন্ট টাইপের কালারের হতে পারে, যেরকম যেরকম রঞ্জক পদার্থ থাকবে, কিন্তু লিউকোপ্লাস্টের মধ্যে কোনো কালার থাকে না। এগুলো ভিন্ন আকার এবং আকৃতির হয় এবং বর্ণহীন হয়, কালারলেস। আর এর মধ্যে নানা রকম পদার্থ সঞ্চিত থাকতে পারে, যেমন ধরো জেনারেলি স্টার্চ সঞ্চিত থাকে, এছাড়াও কিছু তেল বা ফ্যাট এগুলো সঞ্চিত থাকতে পারে। যদি স্টার্চ সঞ্চিত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আর যদি যেমন ধরো আলুর মধ্যে প্রচুর স্টার্চ থাকে, তো ওগুলোকে বলে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আর ইলাইওপ্লাস্ট বলে যদি তেল বা চর্বি জাতীয়, ফ্যাট জাতীয় জিনিস যদি সঞ্চিত হয় তখন সেগুলোকে বলে হচ্ছে ইলাইওপ্লাস্ট। আর যদি প্রোটিন সঞ্চিত হয় এই লিউকোপ্লাস্টের মধ্যে তখন সেটাকে বলে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে কি কি বললাম? ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে; ক্রোমোপ্লাস্ট, যার মধ্যে অন্যান্য কালারের রঞ্জক পদার্থ থাকে যেরকম ক্যারোটিন, জ্যান্থোফিল এটসেট্রা; আর লিউকোপ্লাস্ট, যার মধ্যে জেনারেলি বিভিন্ন খাদ্যবস্তু সঞ্চিত হয়। যদি স্টার্চ সঞ্চিত থাকে তাহলে বলবো অ্যামাইলোপ্লাস্ট, যদি তেল বা ফ্যাট সঞ্চিত থাকে তাহলে বলবো ইলাইওপ্লাস্ট, আর যদি প্রোটিন সঞ্চিত থাকে তাহলে বলবো হচ্ছে এলিউরোপ্লাস্ট। ঠিক আছে, এরপরে আসছি আসল যে প্লাস্টিড যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেইটার ব্যাপারে। তো ক্লোরোপ্লাস্ট কি? আমরা যে সমগ্র যে প্রাণী জগৎ বেঁচে আছি অ্যাজ সাচ, তার কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কারণ কি? উদ্ভিদ কি করছে? সূর্যের থেকে সূর্যের সানলাইট থেকে খাবার তৈরি করছে। ঠিক আছে, সেই খাবার খাচ্ছে কারা? যারা হার্বিভোর, মানে যারা তৃণভোজী প্রাণী। ঠিক আছে, এবার কিছু কিছু আমিষাশী প্রাণী আছে, যারা এই তৃণভোজী প্রাণীদের খেয়ে থাকছে। তৃণভোজী প্রাণীরা আলটিমেটলি খাবার পাচ্ছে কোথা থেকে? না উদ্ভিদ থেকে, উদ্ভিদ খেয়ে বা উদ্ভিদের ফলমূল খেয়ে, যাই হোক। আবার আমরা যারা যারা ওমনিভোর প্রাণী আছি, ধরো আমরা মানুষ বা এরকম আরো কতগুলো প্রাণী আছে যারা ওমনিভোর, তার মানে তারা উদ্ভিদ থেকে ডিরেক্ট তো খাবার নিচ্ছেই, তাছাড়াও অন্যান্য কিছু প্রাণী খেয়েও তারা বেঁচে আছে। তো আলটিমেটলি সমগ্র উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের খাবার যোগান দিচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে হচ্ছে ক্লোরোফিল, আর সেই ক্লোরোফিল কি করছে? ক্লোরোফিল উদ্ভিদের দেহে খাবার প্রডিউস করছে, গ্লুকোজ তৈরি করছে। ঠিক আছে, তো এবার আসা যাক ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারের ব্যাপারে। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার কি হয় না? সবুজ উদ্ভিদ আমরা দেখি, তার যে পাতা আছে, তার পাতায় কিছু সেলস থাকে যেটার নাম হচ্ছে মেসোফিল সেলস বা মেসোফিল কোষ। তাতে অনেক পরিমাণে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। আর ক্লোরোপ্লাস্টের বিভিন্ন লেন্থের হতে পারে, বিভিন্ন দৈর্ঘ্য বা প্রস্থ বিভিন্ন বিভিন্ন হতে পারে, এবং এদের জেনারেলি আকৃতিটা কিরকম হয়? এরকম লেন্সের মতো একটা আকৃতি হয়, ডিম্বাকার, গোলাকার বা চাকতির ন্যায়, বা অনেক সময় ফিতের মতো আকারেরও ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। আর এই ক্লোরোপ্লাস্টের অ্যামাউন্টও, মানে কতটা সংখ্যায় থাকবে, সেটাও ডিপেন্ড করে কোথাকার কোষে আছে। যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস বলে এক ধরনের গ্রিন কালারের একটা অ্যালগি বা শৈবাল হয়, তার প্রতিটা কোষে একটা করেই ক্লোরোপ্লাস্ট থাকে। আবার পাতার যে উদ্ভিদের, যে কোনো উদ্ভিদের পাতার যে মেসোফিল সেলস আছে, তাতে একটা কোষে প্রায় 20 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে হচ্ছে কোথাকার সেলে আছে, কোন অর্গানিজমের সেলে আছে, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার মতোই ক্লোরোপ্লাস্টের কি থাকে? এরকম ডাবল মেমব্রেন বাউন্ড থাকে, মানে বাইরে একটা বহিঃপর্দা থাকে আর ভেতরে একটা অন্তঃপর্দা, মানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন থাকে। আর কি হয়? আর এই অন্তঃপর্দার, মানে ইনার মেমব্রেনের ভেতরের যে অংশটা, হ্যাঁ, এই অংশটাকে বলে হচ্ছে স্ট্রোমা। মানে কোন জায়গাটা বলছি? এই যে ভেতরের যে অংশটাকে, ধাত্রটাকে, এই যে এইটাকে বলছি হচ্ছে স্ট্রোমা, ভেতরের যে অংশটা ইনার মেমব্রেনের। হ্যাঁ, আর এই স্ট্রোমার মধ্যে কি থাকে? কতগুলো এরকম থলের মতো বা কয়েনের মতো বলতে পারো, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা কতগুলো জিনিস থাকে। এই এক একটাকে বলে হচ্ছে এক একটা থাইলাকয়েড। এই যে এক একটা এরকম চ্যাপ্টা মতো জিনিস দেখতে পাচ্ছ, এরকম সরু সরু চ্যাপ্টা, কয়েনের মতো, ভালোভাবে বলতে গেলে বলতে হয় কয়েনের মতো। এই যে স্ট্রাকচারটা থাকে, এবং এটার গায়ে একটা পর্দা থাকে, পর্দাবৃত একটা থলির মতো একটা স্ট্রাকচার হয়, এটাকে বলে হচ্ছে থাইলাকয়েড। এবার এই এক একটা থাইলাকয়েড এরকম একটার উপর একটা, আরেকটার উপর একটা, এরকম একটা
স্ট্যাকের মতো, এরকম গাদার মতো এরকম সাজানো থাকে। এই যে এক একটা যে স্ট্যাক বা গাদা যাই বলো, এটাকে বলে হচ্ছে গ্রানা। যদি অনেকগুলোকে ধরো তাহলে গ্রানা, আর যদি একটাকে ধরতে চাও তাহলে গ্রানাম, মানে এক বছরে গ্রানাম। সিঙ্গুলার টার্মটা হচ্ছে গ্রানাম, আর অনেকগুলো থাকে বলে এগুলোকে বলে হচ্ছে গ্রানা। আচ্ছা, আর গ্রানা বা আন্তঃগ্রানা থাইলাকয়েডও বলে। তার মানে থাইলাকয়েড হচ্ছে পর্দাবৃত এরকম কয়েনের মতো দেখতে একটা স্ট্রাকচার, সেগুলো যখন একটার উপর একটা এরকম সজ্জিত হয়, দেখতেই পাচ্ছ এরকম ভাবে, তখন সেটাকে বলে হচ্ছে এক একটা গ্রানাম। আর অনেকগুলো থাকে সেই জন্য গ্রানা। আর কি থাকে, এই যে এক একটা গ্রানা বা গ্রানাম, এগুলো একটার সাথে আরেকটা এরকম যুক্ত থাকে। এই যে দেখতে পাচ্ছ একটার সাথে একটা এরকম ভাবে ইন্টারকানেক্টেড আছে, সংযোগ আছে এগুলো একটার সাথে একটা। তো এই যে সংযোগ রক্ষাকারী যে পাইপের মতো স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, তো এই একটার পর একটা এই যে পর্দাবৃত যে নালিকাগুলো আছে এগুলোকে বলে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর থাইলাকয়েড পর্দা যে স্থানটাকে ঘিরে রাখে তাকে বলে হচ্ছে লুমেন। এই যে যে স্থানটাকে থাইলাকয়েড পর্দা যে স্থানটাকে ঘিরে রাখে, মানে এই ভেতরটা, এটাকে বলে হচ্ছে লুমেন। ঠিক আছে। আর এই ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে, এই যে স্ট্রোমার অংশটা, এখানে কি থাকে, এখানে প্রচুর কার্বোহাইড্রেট বা প্রোটিন সংশ্লেষণের জন্য, মানে কার্বোহাইড্রেট আর প্রোটিনকে পরিপাক করার জন্য বা তৈরি করার জন্য কিছু আহ থাকে হচ্ছে এনজাইমস থাকে, উৎসেচক সমূহ থাকে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যেও থাকে হচ্ছে ক্ষুদ্র দ্বিতন্তি চক্রাকার ডিএনএ অণু থাকে, মানে ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ থাকে এবং রাইবোজোমও থাকে। কারণ মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টও অ্যাকচুয়ালি আলটিমেটলি ধরা হয় যে এটা একটা ইন্ডিভিজুয়াল প্রোক্যারিওটিক কোষ ছিল, যেটা আলটিমেটলি ইউক্যারিওটিক কোষের মধ্যে কোনোভাবে ইনকর্পোরেট হয়ে গিয়ে এখন ওটা একটা অঙ্গাণু মতো আছে। কারণ দেখতেই পাচ্ছ এগুলো এরা নিজস্বভাবে, এরা স্বতন্ত্রভাবে এদের নিজস্ব রেপ্লিকেটিং মেকানিজম আছে, নিজেরাদের প্রোটিনও তৈরি করতে পারে। তো যেরকম একটা প্রোক্যারিওটিক কোষ পারে ঠিক সেরকমই। আচ্ছা, তো এদের মধ্যেও চক্রাকার ডিএনএ অণু থাকে, রাইবোজোম থাকে, আর কি থাকে, এবার এগুলো তো থাকে, এবার ওই ক্লোরোফিলটা তো কোথাও একটা হতে হবে, কারণ সেটাই তো আলটিমেটলি সানলাইট ক্যাপচার করবে। সেইটা থাকে হচ্ছে এই থাইলাকয়েডের মধ্যে। এই এক একটা থাইলাকয়েডের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল রঞ্জক। হ্যাঁ, আর আর এক্ষেত্রেও এই ক্লোরোপ্লাস্টের মধ্যেও যে রাইবোজোম গুলো থাকে সেগুলো হয় হচ্ছে 70S টাইপের, কারণ ওই প্রোক্যারিওটিক কোষ থেকে এসেছে, অতএব 70S হবে। কিন্তু উদ্ভিদ কোষ ইউক্যারিওটিক হয়, তাদের নিজস্ব যে রাইবোজোম থাকে সেটা 80S টাইপের হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে যে রাইবোজোম সেটা হচ্ছে 70S টাইপের, এবং সেগুলো আকারেও ছোট হয় 80S এর তুলনায়। তো আজকে আমরা ক্লোরোপ্লাস্টের ব্যাপারে দেখলাম মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে, এবং এন্ডোমেমব্রেন সিস্টেমের আরো দুটো অঙ্গাণুর ব্যাপারে দেখলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম আর নিউক্লিয়াস। তো এর পরের দিন আমরা এই তিনটে যদি পার্ট শেষ করতে পারি তাহলে আমাদের কোর্স চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, তোমরা পড়তে থাকো।